আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং পুরো এসএসসি জার্নির একমাত্র গণিতের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এটি আমাদের বোর্ড বইয়ের 6ষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের আলোচনা আমরা শুরু করছি। প্রথমে আমরা এই অধ্যায় পড়ার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার, যে জিনিসগুলো না জানলে আমাদের এই অধ্যায় পড়া অনেক কঠিন হয়ে যাবে, মোল পড়া অনেক কঠিন হয়ে যাবে, রাসায়নিক গণনা করা অনেক কঠিন হয়ে যাবে। সেই টপিক নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, প্রথমেই দেখো এখানে পারমাণবিক ভর, ইংরেজিতে অ্যাটমিক ম্যাস লেখা আছে, এবং আণবিক ভর মলিকুলার ম্যাস দেখতে পাচ্ছ। আমরা যদি পারমাণবিক ভর এবং আণবিক ভর এগুলো প্রপারলি না পারি, অর্থাৎ পারমাণবিক ভর মুখস্থ না রাখি এবং সেখান থেকে আণবিক ভর বের করতে অল্প সময় না পারি, তাহলে কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্কে কখনো এক্সপার্ট হব না। এবং আমরা যদি কোনো কারণে পারমাণবিক ভর বা আণবিক ভর ভুল করে ফেলি, তাহলে পুরো অঙ্কটাই কিন্তু ভুল হবে এবং তার জন্য গ বা ঘ নাম্বারে যে 3 বা 4 মার্ক থাকবে, তার পুরোটাতে আমরা 0 পেয়ে যেতে পারি। সো খুবই সতর্কভাবে এবং গুরুত্ব সহকারে আমাদেরকে পারমাণবিক ভর মুখস্থ করতে হবে এবং আণবিক ভর নির্ণয় করা শিখতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, 118টা মৌলের মধ্যে আমরা কোন কোন মৌলের পারমাণবিক ভর শিখবো, বা 118টা মৌলের পারমাণবিক ভরকে আমাদের আদৌ মুখস্থ করা সম্ভব কিনা, বা মুখস্থ করে মনে রাখা সম্ভব কিনা, বা আমাদের এইটা প্রয়োজন আছে কিনা। তো প্রথমত আমরা এজন্য আসলে মুখস্থ বিষয় যত কম করা যায় ততই ভালো, কারণ মুখস্থ করলে সেটা মনে রাখা অনেক ডিফিকাল্ট। দেখো পারমাণবিক ভর বা অ্যাটমিক ম্যাসের মধ্যে কোনগুলো পড়তেই হবে সেই পড়াগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমরা দেখতে চাই, দেখো এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হিলিয়াম 4, লিথিয়াম 7, বেরিলিয়াম 9, বোরন 11, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ফ্লোরিন 19, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27 দেখতে পাচ্ছ। অর্থাৎ কোনো কোনো মৌলের পারমাণবিক ভর তার পারমাণবিক সংখ্যার ডাবল, অথবা কোনো কোনো মৌলের পারমাণবিক ভর তার পারমাণবিক সংখ্যার ডাবলের থেকে এক বেশি। ওকে, আচ্ছা, এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। সিলিকন হচ্ছে 28, ফসফরাস দেখো 31 এবং সালফার 32, ক্লোরিন দেখো 35.5। অর্থাৎ আমরা জানি যে যেহেতু মৌলগুলোর আইসোটোপ রয়েছে, দ্যাটস ওয়াই একই মৌলের ডিফারেন্ট ভরের পরমাণু থাকতে পারে, বাট আমরা এখানে যে ভরটা ব্যবহার করেছি সেই ভরটাই তুমি অঙ্কের জন্য ব্যবহার করবা। আর্গনের ক্ষেত্রে এটা 40, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40। হ্যাঁ, এবার দেখো আমরা এই 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর কিন্তু প্রায় সবারই মুখস্থ থাকে। এই যে যাদের পারমাণবিক সংখ্যা 1 থেকে 20-এর মধ্যে, ওই সকল মৌলের পারমাণবিক ভর খুব ইজিলি মুখস্থ থাকে সব স্টুডেন্টের প্রায়, আমরা এমনটাই দেখি। এইটা তো আমাদের মুখস্থ থাকবেই। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো যে 21 থেকে 30-এর মধ্যে মোট 10টা মৌল রয়েছে, অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা 21 থেকে 30 পর্যন্ত, সেখানে 10টি মৌল রয়েছে। আমি তোমাকে সাজেস্ট করছি মাত্র 5টা মৌল, অর্থাৎ এই 5টা মৌল পড়লেই আশা করি তোমার মোটামুটি 9-10 পড়াটা হয়ে যাবে। তারপরও যদি কোনো কারণে কোনো অঙ্কে দেখো কমন হচ্ছে না, তখন যে সেটা তুমি মুখস্থ করে নিও। বাট আমার পরামর্শ, প্রাথমিকভাবে 10টাই মুখস্থ করতে গেলে হয়তো তোমার মনে নাও থাকতে পারে, এই জন্য 5টা মনে রাখতে পারো। তো আমরা এই জন্য দেখে নিতে পারি। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্রোমিয়ামকে, এই ক্রোমিয়াম দেখো 52 দেখতে পাচ্ছ, ম্যাঙ্গানিজ 55, আয়রন হচ্ছে 56, কপার 63.5 এবং জিঙ্ক 65। অর্থাৎ আমাদের এই 21 নাম্বার পারমাণবিক সংখ্যা থেকে 30 নাম্বার পারমাণবিক সংখ্যা পর্যন্ত যে কয়টি মৌল আছে, এর মধ্যে মাস্ট বি আমাদেরকে এই 5টা মুখস্থ করতেই হবে এবং এই 5টা আমাদের খুব দরকার। এরপর আমরা যদি চাই, তাহলে এখানে অর্থাৎ 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের বাইরে আমি 4টা মৌল তোমাদেরকে সাজেস্ট করতে পারি, তোমরা চাইলে এটা পড়তে পারো। আর প্রাথমিক পর্যায়ে তোমাদের কাছে যদি মনে হয় যে না এইটুকু মনে রাখা কঠিন, তাহলে এইটা আপাতত মুখস্থ না করে যখন প্রয়োজন হবে তখন মুখস্থ করো। তো আমি যে 4টা মুখস্থ করলে আশা করছি এসএসসি লেভেল পুরোটাই কভার হয়ে যাবে। সেটা হচ্ছে সিলভার হচ্ছে 108, মার্কারি 200, লেড হচ্ছে 207 এবং আয়োডিন 127। এই কয়টা, অর্থাৎ এই কয়টা মৌল বিগত বছরের এসএসসি সিলেবাসটাকে অ্যানালাইসিস করে দেখা গেছে, এখান থেকে যত বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়েছে মোটামুটি 99% ক্ষেত্রেই দেখা গেছে এই কয়টা মৌলের পারমাণবিক ভর মুখস্থ রাখলেই হয়তোবা তোমার পুরো এসএসসির জার্নিটা কমপ্লিট হয়ে যাবে এবং এইচএসসির জার্নিটাও মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো এবার আমরা পারমাণবিক ভর যেহেতু পড়া শেষ করলাম, আমরা এবার পড়বো আণবিক ভর নির্ণয়। প্রথমত আমরা চিন্তা করি আণবিক ভর জিনিসটা কি। ইংরেজি নাম তো দেখতেই পাচ্ছ, মলিকুলার ম্যাস লেখা আছে। এখানে আমি একটা কথা লিখেছি, একটি অণুতে যে কয়টি পরমাণু থাকে তার ভর হচ্ছে আণবিক ভর। অর্থাৎ একটা অণু যে কয়টা পরমাণু দিয়ে গঠিত হয়েছে তার যে পারমাণবিক ভর আছে, এইটাকে যোগ করলেই আণবিক ভর হয়ে যায়। এটা খুবই সিম্পল একটা বিষয়, এখানে কোনো ধরনের ঝামেলা নাই। আচ্ছা, আরেকটা কথা বলে রাখা ভালো, পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নেই। পারমাণবিক ভর একটি এককবিহীন রাশি। যেহেতু পারমাণবিক ভরের কোনো একক নেই, তাই
ওই এককবিহীন মানগুলাকে যোগ করলে আমি যে আণবিক ভরটা পাবো তারও কোনো একক থাকবে না। অর্থাৎ আমরা জানলাম আণবিক ভরের কোনো একক লেখা যাবে না, কারণ বাস্তবে আণবিক ভরের কোনো একক নেই, কারণ পারমাণবিক ভরের মানগুলাকে যোগ করলেই আণবিক ভর পাওয়া যায়। তো চলো আমরা কিছু আণবিক ভর বের করে নিই। ওকে, তো দেখো এখানে দেখতে পাচ্ছ পানিতে 2টা হাইড্রোজেন আছে, তাহলে 1 গুণ 2 যোগ অক্সিজেনের জন্য কত 16, তাহলে এখানে কত হলো 18 হয়ে গেল। এবার কার্বন ডাইঅক্সাইড দেখতে পাচ্ছ, তাহলে কার্বন হচ্ছে 12 যোগ অক্সিজেন 16 গুণ 2, তাহলে দেখো 16 গুণ 2 32, 32 আর 12 কত হবে 44, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, এইবার আমরা চলে যাই পরেরটাই, মিথেনের ক্ষেত্রে কি হবে দেখো, মিথেনের ক্ষেত্রে কার্বন 12 যোগ 1 গুণ 4, তাহলে এখন কি হবে 16 হবে। এবার অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে, অ্যামোনিয়া দেখো নাইট্রোজেন 14 যোগ 1 গুণ 3, দেখো এখন কত হবে 17। ওকে, অ্যামোনিয়া পাচ্ছি আমরা। নিশ্চয়ই মনে থাকবে তোমাদের, কখনোই আমরা এই মিথেনের আণবিক ভর 16 গ্রাম বা অ্যামোনিয়ার আণবিক ভর 17 গ্রাম, এই গ্রাম কথাটা মোটেও লিখবো না, অনেকে আমরা ভুলবশত লিখে ফেলি, কারণ আণবিক ভরের বাস্তবে কোনো একক হয় না। ওকে, এবার দেখো আমরা চলে যাই পরবর্তী যৌগের ক্ষেত্রে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখতে পাচ্ছি আমরা এখানে, হাইড্রোজেন হচ্ছে 1 যোগ ক্লোরিন 35.5, তাহলে কত 36.5। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই আণবিক ভর নির্ণয় এটি হচ্ছে চ্যাপ্টার 3 পড়া, বাট ষষ্ঠ অধ্যায় পড়ানো শুরু করার পূর্বে আমরা তোমাদের আণবিক ভর নির্ণয়টা আবার প্র্যাকটিস করে নিচ্ছি। তোমরা আমি ঠিক যেভাবে প্র্যাকটিস করছি এইভাবে তোমরা প্র্যাকটিস করবা, যাতে তোমাদের ষষ্ঠ অধ্যায় পড়তে অনেক সুবিধা হয়। 1 গুণ 2 যোগ 32 যোগ 16 গুণ 4, তাহলে এটা হচ্ছে হিসাব করলে দেখো 98 হবে। ওকে, এবার চলে যাই আমরা পরবর্তী যৌগে। দেখো সালফার হচ্ছে 16 যোগ অক্সিজেন হচ্ছে 16 গুণ 2, দেখো 2টা অক্সিজেন আছে জন্য, তাহলে কত হবে বলো, দুঃখিত সালফার 16 না, সালফার 32 যোগ 16 গুণ 2 মানে কত 64 হবে। এবার সালফার ট্রাইঅক্সাইড, সালফার তো 32 যোগ অক্সিজেন 16 গুণ 3, তাহলে এখন চিন্তা করো 3 16 48 আর 32, এটা হচ্ছে 80 হবে, এটা হচ্ছে 80 হবে। ওকে, চলো আমরা চলে যাই পরবর্তী যৌগের আণবিক ভর বের করতে, ক্লোরিন Cl2। তোমার দেখে এটা পরমাণু মনে হতে পারে, কিন্তু আসলে এটা অণু। চলো আমরা দেখে নেই ক্লোরিন অণুর ক্ষেত্রে কি হবে, 35.5 গুণ 2, অর্থাৎ এটা হচ্ছে 71। তাহলে নাইট্রোজেন কি হবে, নাইট্রোজেন হবে এই যে 14 গুণ 2, কত হবে 28 হবে। নিশ্চয়ই এটাও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সবার। তারপরে আমরা চলে যাই, এই দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, খুব জনপ্রিয় একটা যৌগ, যার অপর নাম হচ্ছে কস্টিক সোডা। এই কস্টিক সোডার কস্টিক অর্থ পোড়ানো, হ্যাঁ এটা তীব্র ক্ষার, তো এই জন্য এর নামের পূর্বে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, যেখানে বলা হচ্ছে কস্টিক শব্দের অর্থ পোড়ানো। তাহলে দেখি আমরা, সোডিয়ামের জন্য পারমাণবিক ভর হচ্ছে 23, অক্সিজেনের জন্য 16 আর হাইড্রোজেন 1, এই পুরোটা যোগ করলে এটা 40 হয়। ওকে, এইবার দেখো খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা যৌগ, চ্যাপ্টার 2-তে তোমরা পড়েছো, নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে পটাশিয়াম হচ্ছে 39 যোগ এইটা হচ্ছে 55 যোগ অক্সিজেন 16 গুণ 4। আমরা যেহেতু আণবিক ভর এর আগের চ্যাপ্টারের পড়া একটু ফাস্ট পড়ানোর চেষ্টা করছি, নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো তোমরা এটা যদি যোগ করো তাহলে কি হবে, পটাশিয়াম 39, ম্যাঙ্গানিজ 55 আর অক্সিজেন 16 গুণ 4, তাহলে 4 16 64 আর 55 আর এখানে 39, তাহলে কত হয় দেখো 64, এটা 158 হবে। হ্যাঁ 158 হবে দেখো। ওকে, নিশ্চয়ই বুঝতে পারার কথা। এরপর যদি আমরা এইটা দেখি, এই সোডিয়াম কার্বনেট, হ্যাঁ এর অপর একটি নাম সোডা অ্যাশ। দেখো এই সোডিয়াম 23 গুণ 2 যোগ কার্বন 12 যোগ অক্সিজেন 16 গুণ 3, তাহলে এখন কি হবে 3 16 48 আর 12 60 আর 23 দুগুণা 46, মানে এটা 106 হবে। ওকে, এরপর দেখো ক্যালসিয়াম কার্বনেট দেখতে পাচ্ছ, খুবই জনপ্রিয় একটা যৌগ, যার অপর নাম চুনা পাথর। এই দেখো 40 যোগ 12 যোগ 16 গুণ 3, তাহলে কি হবে এটা 100 হবে। এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ যৌগ পটাশিয়াম ডাইক্রোমেট দেখতে পাচ্ছি আমরা। পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে কি হবে, পটাশিয়াম 39 গুণ 2 যোগ ক্রোমিয়াম 52 গুণ 2 যোগ অক্সিজেন 16 গুণ 7। যদি ক্যালকুলেটরে এটা হিসাব করো এটা আসবে 294। ওকে, এইবার দেখো একটা যৌগ দেখতে পাচ্ছি আমরা, যাকে আমরা বলছি গ্রিন ভিট্রিয়ল। হ্যাঁ, গ্রিন ভিট্রিয়ল নিয়ে তাহলে কি হবে, আয়রন 56 যোগ সালফার 32 যোগ 16 গুণ 4। ঠিক আছে, এখন অনেকেই যেটা ভাবি যে এখানে ডট যেটা দেয়া আছে,
এই .7H2O এইটুককে বলা হয় কেলাস পানি বলা হয়। .7H2O কে কেলাস পানি বলা হয়। অনেকেই এই ডটকে গুণ মনে করে। আসলে এই ভিট্রিয়ল যৌগগুলোকে লেখার ট্রেডিশনটাই হচ্ছে এরকম ডট দিয়ে লিখতে হবে। হ্যাঁ, তো এই ডটটা মানে গুণ না, আণবিক ভর বের করার ক্ষেত্রে আমাদের এই ডটের পরের অংশটুকুকে যোগ করতে হবে। ওকে, যোগ এই যে 7 আর পানির আণবিক ভর হচ্ছে 18, এই পুরা পানিটার আণবিক ভর হচ্ছে 18। তাই আমরা একবারে হিসাব না করে বসা দিচ্ছি, পানির আণবিক ভর 18 আর 7টা পানি আছে তাই 7, আয়রন 56, সালফার 32 আর অক্সিজেন 16 গুণ 4, 416 64। তাহলে এইটা যদি আমরা গুণ করি, এই যে 18 যোগ গুণ 7 ক্যালকুলেটরে গুণ করব নিশ্চয়ই, তারপর এইটা যোগ করব, সবগুলা প্রত্যেকটা যোগ করলে এটা হবে 278। এই হচ্ছে গ্রিন ভিট্রিয়লের সংকেত। নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ যৌগ দেখে নিব এখন, সেটা হচ্ছে যেটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল বা তুতে। ব্লু ভিট্রিয়ল বা তুতে, এই দেখো খুবই গুরুত্বপূর্ণ, এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল বা তুতে। এর আগেরটা পড়লা যেমন গ্রিন ভিট্রিয়ল বা সবুজ ভিট্রিয়ল, এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। এই যে ব্লু ভিট্রিয়ল বা তুতে, এইটা অনেক জনপ্রিয় একটা যৌগ, পরীক্ষায় প্রচুর আসে। চলো আমরা এর আণবিক ভর দেখি। কপার হচ্ছে 63.5, সালফার 32 যোগ অক্সিজেন 16 গুণ 4। এই ডট নিশ্চয়ই তোমরা এখন বুঝে গেছো এখানে যোগ হবে, এই ডটের জন্য গুণ হবে না, যোগ হবে 5 গুণ 18, 18 হচ্ছে পানির ভর। যদি আমরা সমস্ত হিসাব কমপ্লিট করি তাহলে এটা হবে 249.5। এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল বা তুতের সংকেত। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আণবিক ভর নির্ণয় সম্পর্কে আমরা একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। মূলত এটার উদ্দেশ্য ছিল তোমরা যাতে এই ক্লাস করার পূর্বে, ষষ্ঠ অধ্যায় শুরু করার পূর্বে পারমাণবিক ভর এবং আণবিক ভরগুলো এমনভাবে প্র্যাকটিস করো খাতায় লিখে লিখে, যাতে কোনো অঙ্কে ভুলক্রমেও পারমাণবিক ভর বা আণবিক ভর ভুল না হয়। কারণ পারমাণবিক ভর বা আণবিক ভর যদি ভুল হয়ে যায়, পুরো অঙ্কটি ভুল হয়ে যেতে পারে। পরীক্ষায় কখনো কখনো আণবিক ভর নির্ণয় বলে আলাদা করে কোশ্চেন দেয়, ওকে, কিন্তু এটা খুবই কম সময় দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আণবিক ভর সরাসরি নির্ণয় করতে না বলে কোন একটা অঙ্কের মাঝে আণবিক ভর দরকার হয়, আর এই জন্য আমরা আণবিক ভর নির্ণয় করি। তো তারপরও দুই একটা কোশ্চেন যদি চলে আসে, যেমন বলছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর নির্ণয় করো, তখন আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের বোর্ড বই আমাদেরকে সাজেস্ট করছে যদি আণবিক ভর নির্ণয়ের কোশ্চেন আসে তখন তোমাকে এইভাবে লিখে লিখে করতে হবে। কিভাবে লিখে করতে হবে? বলছে NaCl অণুতে সোডিয়াম পরমাণু আছে একটি ও ক্লোরিন পরমাণু আছে একটি, অতএব সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর ইকুয়াল সোডিয়ামের পারমাণবিক ভর যোগ ক্লোরিনের পারমাণবিক ভর দিয়ে মান দুইটা যোগ করে এই যে 58 বসাতে হবে। মজার ব্যাপার দেখো, এখানে 58 এর পরে কিন্তু আমরা গ্রাম লিখি নাই, কিন্তু আমরা 1 মোল NaCl ইকুয়াল 58 গ্রাম লিখেছি। 1 মোল NaCl ইকুয়াল 58 গ্রাম লেখা যায়, কিন্তু আণবিক ভর যখন লিখবো তখন আণবিক ভরকে আমরা কখনোই তার পাশে একক ব্যবহার করব না। আমরা মনে রাখবো, যদি বলা হয় 1 মোলের ভর, তখন আণবিক ভরটা লিখে গ্রাম লেখা যাবে, কিন্তু যদি আণবিক ভর লেখার পর আমি গ্রাম দেই তাহলে সেটা ভুল হবে। কেন ভুল হবে? আমি মোলের যখন সংজ্ঞা পড়াবো তখন তোমাকে বোঝাচ্ছি যে 1 মোল সমান আণবিক ভরের পাশে গ্রাম কেন লেখা যায়। আর আণবিক ভরের তো বাস্তবে কোনো একক নেই, কারণ পারমাণবিক ভরের একক নেই, তাহলে আণবিক ভরের একক থাকবে কিভাবে? এই জন্য আমরা কখনো আণবিক ভর লেখার পর একক লিখবো না। ওকে, এই যেমন দেখো তুতে, যেটা আমরা অলরেডি লিখলাম, তাই না? কপার সালফেট .5H2 আণবিক ভর নির্ণয় করো, এটা আমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে যে কপার সালফেট .5H2 তে কপার আছে একটি, সালফার আছে একটি, অক্সিজেন আছে 9টি, হাইড্রোজেন আছে 10টি। ভালো কথা। তাহলে কপার সালফেটে কপার 1 গুণ কপারের পারমাণবিক ভর, 1 গুণ সালফারের পারমাণবিক ভর, 9 গুণ অক্সিজেনের পারমাণবিক ভর এবং 10 গুণ হাইড্রোজেনের পারমাণবিক ভর। এইভাবে হিসাব করে আমরা কিন্তু 249.5 পেয়েছি। ওকে, আচ্ছা, কিন্তু 249.5 এর পাশে আমরা গ্রাম লিখি নাই। এই জিনিসটা কিন্তু আমাদের বোর্ড বইয়ে দেয়া আছে, আমি তোমাদেরকে বোর্ড বই দেখাতে পারি। হ্যাঁ, এই দেখো, আমরা এইখানে দেখতে পাচ্ছ বোর্ড বইয়ের স্ক্রিনশট আমি নিয়ে আসছি। এখানে ঠিক এইভাবেই কিন্তু বোর্ড বইয়ে দেয়া আছে, তোমরা চাইলে বোর্ড বইটাও খুলে দেখতে পারো। বোর্ড বইয়ে ঠিক যেভাবে লেখা থাকে সেইভাবে বোর্ড পরীক্ষা লিখলে নাম্বার পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, আমরা আণবিক ভর নির্ণয় শেষ করে আমরা এখন আমাদের যে মোলের ধারণা, রাসায়নিক গণনা মূল অধ্যায়, এই অধ্যায়ের পড়ায় প্রবেশ করছি। দেখো, প্রথমে একটা সংজ্ঞা দিয়ে আমরা পড়া শুরু করছি, যেটা বোর্ডে খুবই জনপ্রিয়। লাস্ট এই যে 24 সালের যে বোর্ড পরীক্ষা সেখানেও আসছে। দেখো, স্টয়কিওমিতি বলে, এটাকে স্টয়কিওমিতি বলে।
বলছে রসায়নে অণু, পরমাণু, বিক্রিয়ক, উৎপাদ ইত্যাদির হিসাব নিকাশকে স্টয়কিওমিতি বলে। তাহলে আমরা মনে রাখবো রসায়ন বিজ্ঞানে অণু, পরমাণু, বিক্রিয়ক, উৎপাদ এর যাবতীয় যে হিসাব আছে এই হিসাবগুলোকে যেমন আমরা বলি জ্যামিতি মানে ভূমির পরিমাপ, তেমন স্টয়কিওমিতি মানে হচ্ছে কেমিস্ট্রিতে অণু, পরমাণু, বিক্রিয়ক, উৎপাদের যত হিসাব আছে তাকে বলা হয় স্টয়কিওমিতি। এই জ্ঞানমূলক কোশ্চেনটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই তোমরা পড়ে রাখবে। এইবার আসো আমরা কথা বলবো মোল নিয়ে। নিশ্চয়ই তোমরা 9-এ যখন প্রথম ফিজিক্স পড়া শুরু করো ওই পড়ার কথা তোমাদের মনে আছে। তোমাদেরকে ফিজিক্সের টিচার পড়ানো শুরু করেছিলেন মৌলিক রাশি নামে একটা টপিক দিয়ে। এই মৌলিক রাশিতে আমরা মোট 7টি রাশি পাই: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। নিশ্চয়ই মনে পড়তেছে পদার্থের পরিমাণের কথা। এই যে পদার্থের পরিমাণ, এটার একক কি ছিল? মোল। ওই যে আমরা ফিজিক্সে জানলাম মৌলিক রাশিগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে পদার্থের পরিমাণ, যেটার ব্যবহার ফিজিক্সে তেমন নাই বললেই চলে, সেটাকে নিয়ে আলোচনা করা হয়েছে কেমিস্ট্রির ফুল একটা চ্যাপ্টারে এবং খুবই জনপ্রিয় একটা পড়া। টপিকের নাম হচ্ছে মোল। চলো আমরা মোল বিষয়ে কিছু ধারণা নেই। বলছে মোল পদার্থের পরিমাণের একক। তাহলে নিশ্চয়ই ফিজিক্সের কথার সাথে মিলে গেছে যে মোল পদার্থের পরিমাণের একক। একে দেখো স্মল লেটারের এন দ্বারা সূচিত করা হয়। কাকে? মোলকে। এবং মোলকে ইংরেজিতে বলে MOLE। খেয়াল করো এখানে তুমি যে এম দেখতে পাচ্ছ এই এম কিন্তু স্মল লেটার হবে। হ্যাঁ, এই এম কিন্তু স্মল লেটার। হ্যাঁ, এই এককের সংক্ষেপে MOL, অর্থাৎ MOLE এই এককটাকে সংক্ষেপে MOLE এই এককটাকে সংক্ষেপে কিন্তু MOL, অর্থাৎ নাম MOLE আর প্রতীক আকারে যখন লিখবো তখন MOL লিখবো এবং এমটা অবশ্যই কোন হাতের লেটার হবে? স্মল লেটার হবে। আমরা এই বিষয়টা মনে রাখবো। ওকে, চলে যাই আমরা মোল কি, ডেফিনেশন কি, বই কি বলছে আমাদেরকে। বলছে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর, ব্র্যাকেটে লেখা আছে পরমাণুর ক্ষেত্রে, অথবা আণবিক ভর, ব্র্যাকেটে লেখা আছে অণুর ক্ষেত্রে, গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে সংশ্লিষ্ট পদার্থের মোল বলে। আমি আবার বোঝাচ্ছি। বলছে কোন রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর যদি সেটা পরমাণু হয়, অথবা আণবিক ভর যদি সেটা অণু হয়, তাকে তুমি গ্রাম এককে প্রকাশ করলেই সেটা মোল হয়ে গেল। তার মানে কি দাঁড়ায় বিষয়টা? ধরো তুমি চিন্তা করো, তোমাকে বলা হলো মিথেনের কথা। কিছুক্ষণ আগেই তুমি বললা মিথেনের আণবিক ভর হচ্ছে 16, তাই না? তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে 1 মোল মিথেন, তখন তুমি কি লিখবা? তখন তোমাকে লিখতে হবে 16 গ্রাম। এতটুকুই পার্থক্য। এই কথাটা এখানে বলতেছে যে কোনো পদার্থের যদি সেটা অণু হয় তাহলে তার আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা পাবা তাকেই তুমি বলবা 1 মোল। আর যদি সেটা পরমাণু হয় তাহলে তার পারমাণবিক ভরকে তুমি গ্রাম এককে প্রকাশ করবা এবং যে পরিমাণটা পাবা তাকে বলা হবে 1 মোল। যেমন আমি বলতে পারি 1 মোল ক্যালসিয়াম। ক্যালসিয়াম একটা অণু না পরমাণু? নিশ্চয়ই সেটা একটা পরমাণু। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, তাহলে 40 গ্রাম লিখে দিব। যদি আমাদেরকে এখন বলা হয় যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত, ধরো আমাদেরকে বলা হলো যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত, আমরা প্রথমত কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করব। কিভাবে বের করব? যে 12 যোগ 16 গুণ 2, তাহলে হবে কত? 44। নাকি ভুল করব, আণবিক ভর বলার সময় 44 গ্রাম লেখা যাবে না, কিন্তু আমি যখন লিখব 1 মোল কার্বন ডাইঅক্সাইড তখন কিন্তু ঠিকই আমরা বলবো 44 গ্রাম। আবার আমরা যখন বলবো যে 1 মোল যে কোনো কিছু, ধরো সালফার ডাইঅক্সাইড, তখন আমরা কি বলবো? দেখো সালফার, এই যে দেখো 32 যোগ এই 16 গুণ 2 মানে কত? 64। তখন আমরা 64 গ্রাম লিখবো। আমার মনে হয় তোমরা সবাই মোল কাকে বলে বুঝে গেছো। আমি আবার রিপিট করছি, রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর যদি সেটা পরমাণু হয়, অথবা আণবিক ভর যদি সেটা অণু হয়, তাকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকেই সংশ্লিষ্ট পদার্থের মোল বলে। নিশ্চয়ই ক্লিয়ার। আমরা একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম শুনবো, যার নাম হচ্ছে, দেখো ইংরেজিতে বাংলায় দুইভাবে লেখা আছে, এইটা হচ্ছে অ্যাভোগ্রেডো। এই দেখো এখানে লেখা আছে অ্যাভোগ্রেডো, রাইট? আমরা হেডিং দিয়ে রেখেছি অ্যাভোগ্রেডোর সংখ্যা। এই অ্যাভোগ্রেডো তিনি একজন ইতালীয় পদার্থবিদ এবং তিনি যেই হিসাব নিকাশ আমাদেরকে পদার্থের শেখান সেটা আমরা কেমিস্ট্রিতে ব্যবহার করছি। তিনি আসলে কি বলেন এটা একটু দেখে নেই। বলছে 1 মোল পরিমাণ পদার্থে, অ্যাভোগ্রেডো বলছেন 1 মোল পরিমাণ পদার্থে 6.023 × 10⁻23টি
অণু, পরমাণু বা আয়ন থাকে। বিজ্ঞানী অ্যামাদিও অ্যাভোগাড্রো বলছেন 1 মোল পরিমাণ পদার্থে, দেখো 1 মোল পরিমাণ পদার্থে 6.023 × 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন থাকে। এই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়, আর একে সূচিত করা হয় এনএ দ্বারা। এনএ মিন্স নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে আমরা বলছি 1 মোল পরিমাণ পদার্থে 6.023 × 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন থাকে। এই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয় এবং একে প্রকাশ করা হয় এনএ দ্বারা। এনএ মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে আমরা আরেকটা তথ্য জানলাম, যেমন ভাবে আমরা কিছুক্ষণ আগে জানছিলাম যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম, যেমন ভাবে আমরা জানছিলাম 1 মোল সালফার ডাইঅক্সাইড মানে 64 গ্রাম, মানে তার আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে আমরা মোল পাই। তেমন ভাবে আমরা জানলাম 1 মোল যদি কার্বন ডাইঅক্সাইড হয় তাহলে তাতে নাকি 6.023 × 10⁻23টি অণু থাকবে। আবার 1 মোল যদি ক্যালসিয়াম হয় তাহলে তাতেও নাকি 6.023 × 10⁻23টি থাকবে, বাট সেটা অণু না পরমাণু। কারণ এটা তো পরমাণু। যদি 1 মোল পরমাণু হয় তাহলে এতটি পরমাণু থাকবে। যদি 1 মোল অণু হয়, 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু হয়, 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু হয়, এখানে অণু হয়, তখন কিন্তু এতটি অণু থাকবে। বিষয়টা খেয়াল করতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা যদি বলি 1 মোল কার্বন ডাইঅক্সাইড পরমাণু ইকুয়াল এতটি পরমাণু, নো, কার্বন ডাইঅক্সাইড পরমাণু নয়, কার্বন ডাইঅক্সাইড অণু। তাই 1 মোল কার্বন ডাইঅক্সাইড এতটি অণু থাকে। যদি 1 মোল কার্বন ডাইঅক্সাইডে কতটি পরমাণু থাকে সেটা জানতে চাই, তখন সেটা অন্য হিসাব করতে হবে। সেই হিসাবে আমরা এখন যাচ্ছি না। তো দেখো, আমরা আবার পড়ে নেই, 1 মোল পরিমাণ পদার্থে এত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে। তার মানে আমরা বুঝে গেলাম যে কোনো পদার্থ যদি সেটা 1 মোল হয় তাহলে এতটি অণু, পরমাণু বা কি থাকবে, আয়ন থাকবে। তাহলে আমরা যদি বলি যে কোনো পদার্থ, ধরো 1 মোল মিথেন, তাহলে এখানে কতটি অণু থাকবে? এই সেম 6.023 × 10⁻23টি। যদি আবার বলা হয় এতটি অণু, কেন অণু? কারণ মিথেন একটা অণু, তাই এতটি অণু থাকবে। অণু যদি হয় তাহলে অণু থাকবে, পরমাণু যদি হয় তাহলে কি থাকবে, পরমাণু থাকবে। যদি আমরা আবার বলি 1 মোল পানি, তাহলে পানি নিশ্চয়ই একটা অণু, তাহলে পানিতে কতটি অণু থাকবে? একই কথা, বারবার একই কথা। হ্যাঁ, আমরা নিশ্চয়ই বুঝেই যাওয়ার কথা, এতটি অণুই থাকবে। তাহলে অ্যাভোগাড্রো কি বললো আমরা মনে হয় সেটা বুঝতে পেরেছি, রাইট? চলো আমরা এগিয়ে যাই। এইবার একটা নতুন টপিকের সাথে তোমাদের পরিচয় করাবো। এই টপিকটার নাম হচ্ছে এসটিপি। এসটিপি অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপি অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা, আসলে ব্যাপারটা কি? আমরা নিশ্চয়ই ফিজিক্স থেকে জানি যে মহাবিশ্বের কোথাও কোনো পদার্থের ভর চেঞ্জ হয় না। অর্থাৎ যে তাপমাত্রায়, যে পরিবেশেই কোনো পদার্থকে তুমি রাখবা তার ভর যা তাই থাকবে। কিন্তু কোন পরিবেশে তুমি রাখতেছো তার উপর কঠিনের না, তরলের না, গ্যাসের আয়তনটা কিন্তু অনেক বেশি তারতম্য হয়ে যেতে পারে। তুমি চিন্তা করে দেখো তো, ধরো H2O পানি, যখন সে জলীয় বাষ্প হয় 100°C তাপমাত্রায় তুমি তাকে রাখো, তখন ও যে আয়তন দখল করে, যতটুকু জায়গা জুড়ে থাকে পানিটা, পানির অণুগুলো নিশ্চয়ই 25°C তাপমাত্রায় ততটুকু জায়গা জুড়ে থাকে না, আরো কম জায়গা জুড়ে থাকে। তাহলে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন আমি কোন তাপমাত্রা এবং কোন চাপে হিসাব করছি, এটা কিন্তু একটা ফ্যাক্টর। একটা পদার্থ 1 মোল তোমাকে দেয়া হলো এবং সেটা গ্যাসীয় পদার্থ, তুমি তার আয়তন পরিমাপ করে আমাকে জানালা, কিন্তু তুমি কোন অবস্থায় রেখে আয়তনটা পরিমাপ করলা সেটা আমরা জানলাম না। এবার আমি ওই পদার্থর বা ওই গ্যাসীয় পদার্থটাকেই অন্য একটা পরিবেশে নিয়ে গিয়ে আয়তন মাপলাম, অর্থাৎ ভিন্ন তাপমাত্রা ও চাপে আমি তার আয়তন মাপলাম। নিশ্চয়ই তুমি যে আয়তন পেয়েছো, একই পরিমাণ পদার্থের আয়তন আমি পাবো না, একই পাবো না। কেন পাবো না? কারণ তাপমাত্রা ও চাপ ভিন্ন করা হয়েছে, রাইট? তাহলে কঠিন বা তরলের ক্ষেত্রে না, গ্যাসের ক্ষেত্রে কোন তাপমাত্রা এবং কোন চাপে আমরা আয়তন পরিমাপ করছি তার উপর ডিপেন্ড করবে যে মানটা কেমন আসবে। এজন্য পুরো পৃথিবীর মানুষ যাতে সবাই একটা স্ট্যান্ডার্ড ফলো করে, একই সমপরিমাণ পদার্থের আয়তন যাতে এক একজন মানুষ এক এক রকম না বলে। কারণ পুরো পৃথিবীর সব জায়গার টেম্পারেচার তো সেম না। আমাদের দেশের রুমের টেম্পারেচার যেমন অন্য দেশের বা অন্য এলাকার বা পাহাড়ের উপর তাপমাত্রা চাপ কি না, সেম না। তাহলে যেই পরিমাণ গ্যাসকে আমি যে আয়তনের কথা বলছি, যে ভিন্ন পরিবেশে ভিন্ন তাপমাত্রা ও চাপে মাপতেছে, সে কিন্তু সমান মাপবে না। আর দ্যাটস ওয়াই আমাদেরকে করতে হবে কি, পুরো পৃথিবীর মানুষকে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। বাট ভরের ক্ষেত্রে, মোলের ক্ষেত্রে এমন কোনো সমস্যা কিন্তু নাই। এটা শুধু সমস্যাটা কার? আয়তনের ক্ষেত্রে, এবং তাও আবার কার আয়তন?
গ্যাসের আয়তনের জন্য। এজন্য বিজ্ঞানীরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করেছে, যাকে ইংরেজিতে বলছে এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, বাংলায় বলছে প্রমাণ তাপমাত্রা, চাপ ও আদর্শ তাপমাত্রা ও চাপ। তারা বলছে তোমরা যে পরিবেশেই তুমি গ্যাসের আয়তন পরিমাপ করো না কেন, তুমি যদি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করতে চাও, তাহলে তোমাকে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন বা 1 ATM চাপ, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন এবং চাপ হচ্ছে 1 ATM, এই পরিবেশে রাখলে তার আয়তন কত হতো সেটা তোমাকে আমাদেরকে জানাতে হবে। যদি তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 ATM চাপে রেখে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন পরিমাপ করো, তাহলে যে আয়তনটা পরিমাপ করলা আমরা তাকে স্ট্যান্ডার্ড আয়তন হিসেবে কাউন্ট করতে পারবো। কিন্তু তুমি যদি ভিন্ন পরিবেশে মানে ভিন্ন তাপমাত্রা ও ভিন্ন চাপে আয়তন পরিমাপ করো, ওই আয়তনটা প্রমাণ তাপমাত্রা ও চাপ হবে না, ওইটা হিসাবটা বাস্তবতার সাথে মিলবে না। ওকে, এখানে আমাদের বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটা কথা বলেছেন, দেখো। আচ্ছা, সেটা আমরা পড়ছি, তার আগে দেখো কি লেখা আছে। কোনো গ্যাসীয় পদার্থের আয়তন পরিমাপ করার সময় তা প্রমাণ তাপমাত্রা ও চাপে হিসাব করা হলো কি না সেটি বিবেচনায় আনতে হবে। কেননা গ্যাসীয় পদার্থের আয়তন তাপমাত্রা ও চাপ দ্বারা কি হয়, পরিবর্তিত হয়। নিশ্চয়ই আমরা এটা বুঝে গেছি বিজ্ঞানী অ্যাভোগাড্রো কি বলছে দেখো। তার আগে আমরা জেনে নেই একটা টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। টপিকের নাম হচ্ছে মোলার আয়তন। যদিও বইয়ে দেয়া নাই প্রমাণ তাপমাত্রা ও চাপ, বইয়ে লেখা আছে 1 মোল গ্যাসীয় পদার্থের 1 মোল পরিমাণ গ্যাসীয় পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। 1 মোল পরিমাণ গ্যাসীয় পদার্থের ভরকে যেমন মোলার ভর বলে, 1 মোল পরিমাণ গ্যাসীয় পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। আমি এখানে অ্যাড করেছি প্রমাণ তাপমাত্রা ও চাপ, কারণ মোলার আয়তন সবসময় প্রমাণ তাপমাত্রা ও চাপেই পরিমাপ করা হয় বা করা উচিত। বিজ্ঞানী অ্যাভোগাড্রোর মতে 1 মোল পরিমাণ গ্যাসীয় পদার্থের আয়তন প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার। আবার বিজ্ঞানী অ্যাভোগাড্রোর মতে 1 মোল পরিমাণ গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার। উনি বলতেছে, বিজ্ঞানী অ্যাভোগাড্রো বোঝাচ্ছে যে তুমি যদি কোনো গ্যাসকে প্রমাণ তাপমাত্রা ও চাপে রাখো, সেটা যে গ্যাসই হোক, মিথেন হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, সালফার ডাইঅক্সাইড হোক, যে গ্যাসই হোক, যদি সেটা গ্যাস হয় এবং তাকে যদি তুমি প্রমাণ তাপমাত্রা ও চাপে রাখো, প্রমাণ তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ মানে 1 ATM, যদি তুমি রাখো, তাহলে সে 22.4 লিটার আয়তন দখল করবে। অর্থাৎ 1 মোল মিথেন ইকুয়াল 22.4 লিটার। আবার 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানেও 22.4 লিটার। তবে শর্ত কি? শর্ত ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চাপ হবে 1 ATM। যে কোনো গ্যাস, তুমি 1 মোল O2 অক্সিজেন গ্যাস নিয়ে যদি কাজ করো, তখনও 22.4 লিটারই হবে। অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে তুমি যে কোনো গ্যাসকে রাখলেই তার আয়তন 22.4 লিটার হবে। ওকে, আচ্ছা, এটা কে বলছে? অ্যাভোগাড্রো বলছে। তাহলে আমরা অনেকগুলো কথা জেনে ফেললাম। যেমন দেখো, আমাদেরকে যদি এখন বলা হয় যে 1 মোল কোনো পদার্থ লাইক কার্বন ডাইঅক্সাইড, তখন আমরা বলবো তার ভর হচ্ছে 44 গ্রাম, অর্থাৎ আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে দেব। তাহলে মোলের সাথে ভরের সম্পর্ক কি আমরা সেটা বুঝলাম। আমরা বুঝলাম কোনো পদার্থের অণু যদি হয়, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে দিলে 1 মোল হয়ে যায়। কোনো পদার্থের যদি পরমাণু হয়, পদার্থ যদি পরমাণু হয়, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করে দিলে 1 মোল হয়ে যায়। তাহলে আমরা এখন মোলের সাথে ভরের সম্পর্ক শিখলাম। আমরা জানলাম যে 1 মোল কোনো পদার্থ, যদি কার্বন ডাইঅক্সাইডকেই পদার্থ হিসেবে ধরি, তাহলে তাতে নাকি এতটি কি থাকবে? অণু থাকবে। 1 মোল কার্বন ডাইঅক্সাইড হলে নাকি এতটি অণু থাকবে। আবার আমরা এটাও জানলাম প্রমাণ তাপমাত্রা ও চাপ। 3 নম্বর শর্তের ক্ষেত্রে 3 নম্বর ক্ষেত্রে একটা কথা আছে, যদি প্রমাণ তাপমাত্রা ও চাপ হয়, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে আবার 22.4 লিটার। অর্থাৎ 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন নাকি সবসময় 22.4 লিটারই হবে যদি তাকে প্রমাণ তাপমাত্রা ও চাপে রাখা হয়। তাহলে মোলের সাথে ভর, মোলের সাথে অণুর সংখ্যা আর মোলের সাথে আয়তনের এই 3টা সম্পর্ক অলরেডি আমরা কিন্তু বুঝে ফেলেছি। এবং আমরা এখন কোনো পদার্থের ভর দেয়া থাকলে তা থেকে কিভাবে মোল বের করা যায়, কোনো পদার্থে অণুর সংখ্যা দেয়া থাকলে তা থেকে কিভাবে মোল বের করা যায়, কোনো পদার্থের আয়তন জানা থাকলে তা থেকে কিভাবে মোল বের করা যায়, আমরা এই জিনিসগুলো শিখবো। তাহলে কি কি শিখবো? আবার একটু রিপিট করছি। ধরা যাক কোনো পদার্থের ভর দেয়া আছে, তাহলে সেখান থেকে আমরা মোল বের করতে পারবো। ধরা যাক কোনো পদার্থে অণুর সংখ্যা দেয়া আছে, আমরা সেখান থেকেও মোল বের করতে পারবো। ধরা যাক কোনো পদার্থের আয়তন দেয়া আছে, আমরা সেখান থেকেও মোল বের করতে পারবো। কিভাবে পারবো? চলো একটু দেখে নেই। দেখো, আমাদের এখনকার হেডিং হচ্ছে মোল নির্ণয়। এখানে আমরা আগেই বলেছি মোলকে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা। তো যদি কোনো পদার্থের
ভর দেয়া থাকে তাহলে আমরা কিভাবে মোল বের করব? দেখো n = W/m। n কি? মোল সংখ্যা। আর W কি? গ্রাম এককে ভর। এই গ্রাম এককে ভর যেটা, এটা মূলত অঙ্কে দেয়া থাকে। আর m কি? mটা হচ্ছে মোলার ভর লিখেছি আমরা। তবে এটা নিয়ে একটু কথা বলি আমি, হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলি, একটা অঙ্ক দেখাই। যেমন দেখো এখানে বলছে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত। এই অঙ্কটা দেখো, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত। যদি আমরা এমন চিন্তা করি n = W/m, বা আমাদের বইগুলোতে লেখা আছে m মানে হচ্ছে আণবিক ভর লেখা আছে। এখন প্রবলেম হচ্ছে যে ঠিক আছে, এখানে যে ভরটা দেয়া আছে সেটা W এর মান, আর আমরা তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর ইতিমধ্যে অনেকবার জানলাম, এই 44, তাহলে আমরা এখানে 44 বসালাম। যদি আমরা m কে আণবিক ভর বলি, অবশ্যই আমরা এখানে গ্রাম লিখতে পারবো না, কোনোভাবেই পারবো না। আণবিক ভরের কোনো একক হয় না। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে n = যদি এই 5 গ্রাম হয়, আর n = যদি W/m হয়, আর W মানে যদি 5 গ্রাম হয়, আর m মানে যদি 44 হয়, কোনো গ্রাম না হয়, তাহলে তো মোলের একক গ্রাম হয়ে গেল। যে উত্তর আছে 0.113 গ্রাম হয়ে গেল। বাট মোলের একক কখনোই তো গ্রাম হবে না। তাহলে অ্যাকচুয়াল কথা কি? অ্যাকচুয়াল কথা হচ্ছে এই যে তুমি দেখতে পাচ্ছ n = W/m, এখানে এর একক গ্রাম, আর এর একক হচ্ছে গ্রাম পার মোল, রাইট? এই দেখো গ্রাম কেটে যাবে, আর পার মোল উপরে গিয়ে যে 5 গ্রাম / 44 গ্রাম পার মোল। ওকে, এই গ্রাম কেটে যাবে, তখন কিন্তু 0.113 মোল হয়ে যাবে। এই নিচের যে ইনভার্স মোল, এটা উপরে গিয়ে আর ইনভার্স থাকবে না। অর্থাৎ এটা 44 গ্রামটা হচ্ছে মোলার ভর। মোলার ভর অর্থ হচ্ছে 1 মোল কোনো কিছুর ভরকে মোলার ভর বলা হয়। তাহলে আমরা 1 মোল কোনো কিছুর ভরকে মোলার ভর বলা হয়, এবং তার একক হচ্ছে গ্রাম পার মোল। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের যত বোর্ড বই আছে সব জায়গাতে m কিন্তু আণবিক ভর লেখা, কিন্তু আণবিক ভর যদি আমি m কে লিখি তাহলে গ্রাম লিখতে পারবো না। আমি এজন্য বলছি, যেহেতু আমাদের বোর্ড বইয়ে m আণবিক ভর লেখা, তাই আমরা পরীক্ষার খাতায় যখন এই সূত্রটা ব্যবহার করব, তখন আমরা m কে আণবিক ভরই লিখব, কিন্তু আণবিক ভর লিখলে পাশে কোনোভাবে গ্রাম লিখবো না। কারণ এটা যদি তুমি লিখো, টিচাররা কিন্তু আণবিক ভরের একক লিখলে কেটে দিবে। অনেকে হয়তো ভেবে দেখেন না, বইয়ে আছে এজন্য, যে তাহলে এটা যদি এককবিহীন রাশি হয় তাহলে মোলের একক কি হয়। কিন্তু বাস্তবিক অর্থে আমরা যদি m কে মোলার ভর কল্পনা না করি, তাহলে কিন্তু আমাদের অঙ্কের উত্তর হবে না। কেন হবে না? এই গ্রাম আর গ্রাম পার মোল কাটাকাটি করেই মোল আসবে, কিন্তু আমাদের বইয়ে লেখা আছে আণবিক ভর। দ্যাটস ওয়াই আমাদের অনেক শিক্ষার্থীরাই কিন্তু আণবিক ভর লিখবে। আমরাও হয়তো বইয়ে যা লেখা আছে তাই লিখবো, কিন্তু ভাবতে হবে এটা আণবিক ভর না, এটা কি ভর? মোলার ভর। তাহলে তুমি দেখো, তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বইয়ের একটা স্ক্রিনশট দেখাচ্ছিলাম। এই দেখো বইয়ের একটা স্ক্রিনশট দেখাচ্ছিলাম। এখানে দেখো, যখন ক্লোরিনের আণবিক ভর বলতেছে, তখন কিন্তু সেখানে বলতেছে 71, বোর্ড বই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। যখন 1 মোল ক্লোরিন বলছে তখন কিন্তু 71 গ্রাম। যখন কপার সালফেট .5H2 এর আণবিক ভর বের করছে তখন বলছে 249.5, কিন্তু যখন বলছে 1 মোল 2তে তখন বলছে 249.5 গ্রাম। আমি জানি না যে আমি তোমাদেরকে পুরো বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি কিনা। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। আমি জিনিসটাকে আরো সহজ করে দিচ্ছি। আমরা বোর্ড বইয়ের এই সূত্রটি মোল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। বোর্ড বইয়ে m এর পরিচয় আণবিক ভর দেয়া আছে, আমরাও আণবিক ভরই দিব যেহেতু বোর্ড বইয়ে দেয়া আছে, কিন্তু আণবিক ভর লেখার সময় আমরা গ্রাম লিখবো না। কিন্তু তোমরা যদি আমাকে প্রশ্ন করতা যে তাহলে মোলের একক কি, তো আমি যদি m কে আণবিক ভর বোঝাই তাহলে আমি তোমাকে এককের উত্তর দিতে পারবো না। তাহলে প্রকৃতপক্ষে m হচ্ছে মোলার ভর, যার একক গ্রাম পার মোল, তাহলেই n এর একক মোল হবে। আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার। আর বোর্ড বইয়ের মতো করে তুমি লিখতে পারো, তাহলে তোমাকে স্কুল পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় নাম্বার দিবে। ওকে, খালি একটা কথা মনে রাখবা যে আণবিক ভর যদি তুমি লিখো তাহলে কোনোভাবেই তুমি একটা কথা মনে রাখবা, আণবিক ভর তুমি যদি লেখো, দেখো এখানে আমি লিখে দিয়েছি, যদি পরীক্ষার খাতায় m = আণবিক ভর লিখি তবে একক লিখবো না, কারণ আণবিক ভরের কোনো একক হয় না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উপায়, অর্থাৎ কোনো অঙ্কের যদি ভর দেয়া থাকে তাহলে আমি সেটাকে কিভাবে মোল বানাবো এরকম একটি অঙ্ক কিন্তু করেছি। চলো আমরা এই নিয়মের আরো 2-1টা অঙ্ক করব, তারপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। যেমন দেখো, এই অঙ্কটা আমরা লেকচার বুক যেটা আমাদের আছে তার পেজ নাম্বার 3 এবং অঙ্ক নাম্বার 4, এরকম একটি অঙ্ক আমরা লেকচার বুক থেকে
কপি করেছি। তো এখানে বলছে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল। যেহেতু ভর দেয়া আছে, মোল চাই, তাহলে n = W/m এই সূত্র অ্যাপ্লাই করব এবং সেইখানে 49 ভাগ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হবে 98। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98। তুমি কিছুক্ষণ আগে তোমাকে চেক করে দেখানো হচ্ছে। দেখো এই 98 ভুল করলে কিন্তু তোমার পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। এখন এটা মোল হয়ে গেল, ঝামেলা শেষ। এভাবে আমরা লিখে দেবো হাফ মোল। ভর দেয়া আছে, ভরকে জাস্ট আমরা আণবিক ভর দিয়ে ভাগ করলাম, হয়ে গেল। এইবার চলে যাই পরবর্তী আলোচনায় বা পরবর্তী অঙ্কে। দেখো এখানে দেওয়া আছে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে n = W/m। তাহলে ভর কত? 200। এটা একটা লেকচার বুকের অঙ্ক, দেখো যে পেজ নাম্বার দেওয়া আছে। আর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। তো 200 ভাগ 100, তাহলে কত মোল হবে? 2 মোল হবে। এই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি। ওকে, এইবার চলে যাই কি দিয়েছে দেখো। আচ্ছা, এটা পড়ার জন্য আমাদের দ্বিতীয় সূত্রটি পড়তে হবে। দেখো বলছে আমাদের বোর্ড বই থেকে যে তুমি যদি মোল বের করতে চাও তাহলে অঙ্কে যে আয়তন দেয়া থাকবে তাকে 22.4 লিটার দিয়ে ভাগ দিবা। তুমি মোল বের করতে চাইলে অঙ্কে যে আয়তন দেওয়া থাকবে তাকে জাস্ট 22.4 লিটার দিয়ে ভাগ করবা, তাহলে মোল হয়ে যাবে। আচ্ছা, অণুর সংখ্যা দেয়া থাকে তাকে তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করবা। আমি তোমাদেরকে দুইটা সূত্রের প্রয়োগ করে অঙ্ক দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে কি, দেখো ভালো করে, বলছে 10 লিটার মিথেন গ্যাস সমান কত মোল, অর্থাৎ 10 লিটার। আমরা জানি 1 মোল মিথেন মানে 22.4 লিটার। তাহলে 10 লিটার সমান কত হয়, রাইট? তাহলে আমাদের বোর্ড বইয়ের সূত্র অনুযায়ী n = v/22.4 লিটার। এই ভি হচ্ছে অঙ্কে যে ভি দেয়া থাকবে। তাহলে এটা 10 ডিভাইডেড বাই 22.4। তাহলে 10কে আমরা 22.4 দিয়ে ভাগ করলে যে মানটা পাই 0.44 মোল, সেটাই হয়ে গেল। অঙ্কে যে আয়তন দেওয়া থাকবে তাকে 22.4 দিয়ে যদি ভাগ করো তবেই তুমি কিন্তু মোল সংখ্যা পেয়ে যাবা, যদি আয়তন দেয়া থাকে তবে। ওকে, চলো আমরা এইবার দেখব যদি অণুর সংখ্যা দেয়া থাকে। কোন একটা অঙ্কে কয়েকটি অণুর সংখ্যা দেয়া আছে এবং আমাদেরকে মোল বের করতে বলছে। তার জন্য আমাদের যে সূত্রটি বোর্ড বইয়ে দেয়া আছে, মোল সংখ্যা n = n/na। আচ্ছা, n তো বুঝেই গেছো, অ্যাভোগাড্রোর সংখ্যা। এই nটা কি? বড় nটা কি? অণুর সংখ্যা। ছোট n কি? মোল সংখ্যা। এই যে এটা হচ্ছে মোল সংখ্যা, রাইট? এটা মোল সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, আর বড় n হচ্ছে অণুর সংখ্যা। আর na কি? na হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা। ওকে, অ্যাভোগাড্রোর সংখ্যা, রাইট? তাহলে এখানে যে মানটা দেয়া আছে একে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে যে মানটা দেয়া আছে তাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এখানে মান দেয়া আছে 3.01 × 10⁻23 ভাগ 6.023 × 10⁻23। এইটাকে যদি আমরা এখন ভাগ করি তাহলে 0.5 মোল আসবে আনুমানিক। তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করতে পারবা। আমার মনে হয় মোল কাকে বলে এবং 3টা ওয়েতে, ভর থেকে মোল, অনুসংখ্যা থেকে মোল এবং আয়তন থেকে মোল, কিভাবে বের করা যায়, মোল কাকে বলে, মোলার আয়তন কাকে বলে, আণবিক ভর, পারমাণবিক ভর কি লিখবো, আর নিশ্চয়ই এসটিপি কি, আমরা এই জিনিসগুলো শিখে ফেলেছি। নিশ্চয়ই শিখে ফেলেছো। কতটুকু শিখলা তোমরা সেটা আমাদের কমেন্টে জানাবে এবং আমরা নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিকের কোনো এক আলোচনা নিয়ে আসব যেখানে অ্যাভোগাড্রোর সংখ্যা বিষয়ক গণনাগুলো বলা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।